আচ্ছা, রেকর্ডিং হচ্ছে। যেটা বলছিলাম, ঠিক আছে, যে অ্যাকাউন্টিং ফর মার্চেন্ডাইজিং অপারেশনস, দেয়ার আর বেসিক্যালি টু কাইন্ডস অফ বিজনেস অর্গানাইজেশন। একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, একটা হচ্ছে মার্চেন্ডাইজিং অপারেশন, মার্চেন্ডাইজিং ইন্ডাস্ট্রি। ম্যানুফ্যাকচারিং কোনটা, যা আমরা বললাম যে organization which the organization which produces the প্রোডাক্ট, সরাসরি যারা প্রোডাক্ট প্রডিউসিং এর সাথে জড়িত তারা হচ্ছে ম্যানুফ্যাকচারিং। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে মার্চেন্ডাইজিং। মার্চেন্ডাইজ কারা করে, যারা হচ্ছে একটা প্রসেসড প্রোডাক্ট অর্থাৎ ফাইনাল প্রোডাক্ট, দোজ অর্গানাইজেশনস হু আর সেলিং দ্য ফাইনাল প্রোডাক্টের কথা, যে অর্গানাইজেশন গুলা প্রোডাক্ট বিক্রি করে সরাসরি কাস্টমারদের কাছে, ঠিক আছে, তারা প্রোডিউসিং এর সাথে জড়িত নয়। সেটা হচ্ছে আমাদের মার্চেন্ডাইজিং অপারেশনস বা অর্গানাইজেশনস। এই দুইটা কনসেপ্ট ক্লিয়ার কিনা, আপনারা বুঝছেন কিনা? কথা শুনতে পাচ্ছেন কিনা মাঝে মাঝে রেসপন্স করতে স্যার হবে। শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো যেগুলা বললাম এটা ক্লিয়ার কিনা? সবাই কি ঘুমাই ঘুমাই ক্লাস করতেছেন, নাকি খাতা কলম নিয়ে বসছেন? স্যার খাতা খাতা কলম কলম নিয়ে আছে বলুন। স্যার। ঠিক আছে, গুড। তাহলে আমরা বললাম যে যারা সরাসরি প্রোডাক্ট বিক্রি করে তারা প্রোডিউসিং এর সাথে জড়িত নয়, তারা হচ্ছে মার্চেন্ডাইজিং অর্গানাইজেশন। তাহলে মার্চেন্ডাইজিং অর্গানাইজেশনের সাথে ইনভেন্টরি সিস্টেম জড়িত। ইনভেন্টরি সিস্টেম বলতে কি বুঝি আমরা? ইনভেন্টরি বলতে যে আমার প্রতিষ্ঠানে কত প্রোডাক্ট আমি ওয়্যার হাউসে রেখে দিয়েছি, সেটা হচ্ছে আমার ইনভেন্টরি। অর্থাৎ সাপোজ আমার বছরে 10,000 ইউনিটস কম্পিউটার বিক্রি করি, আমি আমি কথার কথা কম্পিউটার বিজনেস করি। 10,000 ইউনিটস বা 10,000 পিসেস কম্পিউটার বিক্রি করি। এখন আমার আহ, এই বছরের মাঝামাঝি এসে 5,000 বিক্রি হয়ে গেছে, 5,000 আমার ওয়্যার হাউসে আছে। এই 5,000 হচ্ছে আমার ইনভেন্টরি, ঠিক আছে। এই জন্য এইটার সাথে ইনভেন্টরি জড়িত, মার্চেন্ডাইজিং অপারেশনের সাথে। আচ্ছা, ফার্স্ট লাইন দেখেন, বলছে যে মার্চেন্ডাইজিং কোম্পানি দ্যাট সেল ডিরেক্টলি টু কাস্টমার আর কল্ড রিটেইলার। যারা সরাসরি, এটা তো আমরা এমনিই জানি যে যারা ছোট ছোট ব্যবসায়ী, সরাসরি যেসব ব্যবসায়ী কাস্টমারদের কাছে বিক্রি করে তাদেরকে আমরা কি বলি? খুচরা ব্যবসায়ী, রাইট? রিটেইলার্স। আর সেকেন্ড লাইন কি বলছে? মার্চেন্ডাইজিং কোম্পানিজ দ্যাট সেল টু রিটেইলার্স আর নোন অ্যাজ হোলসেলার। অর্থাৎ যারা রিটেইলাররা যাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে তাদেরকে আমরা বলি হোলসেলার বা পাইকারি ব্যবসা, পাইকারি ব্যবসায়ী। তাহলে দুই ধরনের লোকজন মার্চেন্ডাইজিং করে আমরা পাইলাম, বেসিক্যালি রিটেইলাররা এবং হোলসেলাররা, যারা প্রোডাক্ট অন্যের কাছ থেকে কিনে সরাসরি বিক্রি করে। হোলসেলার কারা? পাইকারি ব্যবসায়ী যারা করে, তারা প্রোডাক্টটা কার কাছ থেকে কিনে? সরাসরি ইন্ডাস্ট্রির কাছ থেকে, যারা প্রোডাক্টটা প্রডিউস করার পরে তাদের গোডাউনে রাখছে তাদের কাছ থেকে হোলসেলাররা পারচেস করে। থার্ড লাইন বলছে দ্য প্রাইমারি সোর্স অফ রেভিনিউ ইজ রেফার্ড টু অ্যাজ
সেলস রেভিনিউ অর সেলস, অর্থাৎ আফটার সেলিং দ্য প্রোডাক্ট উই ক্যান গেট দ্য রেভিনিউ ফর দ্য মার্চেন্ডাইজিং অপারেশনস বা মার্চেন্ডাইজিং। প্রোডাক্ট সেল করার পরে আমরা রেভিনিউ পাচ্ছি বা যেটা আসতেছে তার নামই হচ্ছে সেলস রেভিনিউ বা সেলস। এই পর্যন্ত ক্লিয়ার কিনা আপনারা? Yes, জি sir. স্যার। ঠিক আছে। আচ্ছা, এইটা আমরা একটু জাস্ট প্রসেসটা দেখি যে ইনকামটা কিভাবে জেনারেট হয় মার্চেন্ডাইজিং কোম্পানিতে, কয়টা প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হয়। ফার্স্ট অফ অল বলছে যে সেলস রেভিনিউ। সেলস রেভিনিউ কোনটা? যখন আমি প্রোডাক্টটা বিক্রি করব, বিক্রি করলে আমার টাকা আসবে, সেই টাকা আহ, বা ইনকামটা, এইটার নামই হচ্ছে সেলস রেভিনিউ, যে আফটার সেলিং দ্য প্রোডাক্ট আমি কত টাকা পাচ্ছি। এইখান থেকে আমরা সাধারণত বাদ দেই কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড মাইনাস করলে, সেলস রেভিনিউ থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে আমরা পেয়ে যাই হচ্ছে গ্রস প্রফিট। রেভিনিউ এবং প্রফিটের মধ্যে ডিফারেন্স আছে, ঠিক আছে। রেভিনিউ কোনটা? যেটা সরাসরি যত প্রোডাক্ট আমি বিক্রি করব, করে যত টাকা পাবো পুরোটাই আমার রেভিনিউ বলছি আমরা। তো রেভিনিউটা কিন্তু আমার প্রফিট না। কেন? কারণ এখানে অনেকগুলো খরচ হয় প্রোডাক্ট বিক্রি করার সাথে সাথে, সেইগুলা বাদ দেওয়ার পরে যেটা পাবো সেটা প্রফিট। তো এখানে সেলস রেভিনিউ থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড ডিডাক্ট করছি বা বাদ দিয়েছি, তারপরে আমরা গ্রস প্রফিট পাইলাম। গ্রস প্রফিট থেকে যখন আমরা অপারেটিং এক্সপেন্স গুলা বাদ দেব, অ্যাকচুয়ালি আমরা নিট প্রফিট কত হচ্ছে সেটা আমরা পাবো। নিট প্রফিট বা লস, হোয়াটএভার ইট ইজ, সেটা আমরা বাদ দিলে আমরা এই গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স মাইনাস করলে নিট প্রফিট পাইলাম। অর্থাৎ হাউ দা মার্চেন্ডাইজিং অপারেশনস জেনারেট ইনকাম, এর প্রসেসটা দেখানো হয়েছে। যে ইউজুয়ালি সেলস রেভিনিউ থেকে কস্ট অফ গুডস সোল্ড মাইনাস দিলে গ্রস প্রফিট, এখান থেকে আমরা অপারেটিং এক্সপেন্স মাইনাস করলাম, পেয়ে গেলাম আমরা নিট ইনকাম। এখন এখানে একটা টার্ম আছে কস্ট অফ গুডস সোল্ড। এটা বলতে কি বললেই আমরা যে কস্ট অফ গুডস সোল্ড ইজ দ্য টোটাল কস্ট অফ মার্চেন্ডাইজ সোল্ড ডিউরিং দ্যাট পিরিয়ড। অর্থাৎ কত টাকার মার্চেন্ডাইজ সোল্ড করছি ওই পিরিয়ডে, এবং ওই মার্চেন্ডাইজিং কিনতে আমার কত খরচ হয়েছে। কিনতে যে টাকাটা খরচ হয়েছে সেটাই হচ্ছে আমার কস্ট অফ গুডস সোল্ড। ইফ আই গিভ ইউ অ্যান এক্সাম্পল, তাহলে ক্লিয়ার হবে। দেখেন যে আমার সাপোজ আমি 100 পিস কম্পিউটার বিক্রি করব এবছর। এখন 100 পিস কম্পিউটার আমার বিক্রি করব প্রত্যেকটায় 10,000 টাকা করে, ফর এক্সাম্পল। তাহলে প্রত্যেকটা 10,000 করে 100 পিস যদি বিক্রি করি, আমি বিক্রি হবে 1 লক্ষ টাকা, ঠিক আছে। তাহলে প্রত্যেকটার পার সেলিং প্রাইস হচ্ছে 10,000 টাকা পার কম্পিউটার। 10,000 টাকা আমরা বিক্রি করতে চাচ্ছি। এখন ওই কম্পিউটারটা আমার তো কিনতে হয়েছে, আমি যেহেতু মার্চেন্ডাইজিং ব্যবসা করি, তো আমার কিনতে হয়েছে কম্পিউটারটা অন্য কারো কাছ থেকে। তাহলে কিনতে যে টাকাটা খরচ হয়েছে প্লাস আমার প্রতিষ্ঠান পর্যন্ত নিয়ে আসতে খরচ হয়েছে, সেটা হচ্ছে আমার কস্ট অফ গুডস সোল্ড এর অ্যামাউন্ট। যেমন যে আমার প্রতিটা কম্পিউটার কিনতে ছয় 6,000 করে খরচ হয়েছে, 6,000 টাকা। তাহলে 6,000 গুণ 100, 6 লাখ, হ্যাঁ, 60,000 টাকা। সাপোজ আমার 60,000 খরচ হয়েছে, তাহলে আমার বিক্রি করতাম আমি 1 লাখ টাকাই, ইচ্ছা ছিল, আমার খরচ হয়েছে 60,000 টাকা। এই 60,000 টাকা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। এটা ক্লিয়ার যে কস্ট অফ গুডস সোল্ড কি? আচ্ছা, এখন আমরা একটু অপারেটিং সাইকেলটা দেখবো যে কেমন ভাবে মার্চেন্ডাইজিং কোম্পানির অপারেটিং সাইকেলটা চলে আর কি। তো ফার্স্ট অফ অল এটা হচ্ছে এখান থেকে শুরু হবে, এই পারফর্ম সার্ভিস থেকে। এটা একটা সার্ভিস অর্গানাইজেশনের ক্ষেত্রে আহ, কেমন হবে অপারেটিং সাইকেলটা, এরপরে আছে মার্চেন্ডাইজিং কোম্পানির ক্ষেত্রে কেমন হবে। সার্ভিস অর্গানাইজেশন প্রথমে কি করে? পারফর্ম সার্ভিসেস, অর্থাৎ তার সার্ভিসটা মানুষকে দেয়। পারফর্ম সার্ভিসেস করার পরে যদি সার্ভিসটা অন অ্যাকাউন্ট বা অন ক্রেডিটে, হোয়াট ইজ দ্য মিনিং অফ অন অ্যাকাউন্ট?
স্যার বাকিতে যেটা দেওয়া রাইট হয়। রাইট, বাকিতে। যে আমরা যদি সার্ভিসটা বাকিতে দেই তাহলে তো ইউজুয়ালি সার্ভিস প্রোভাইড করলে জার্নাল হওয়া উচিত কি, যে ক্যাশ ডেবিট টু সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এখন কথা হচ্ছে আমি সার্ভিসটা বাকিতে দিয়েছি, তাহলে আমি তো ক্যাশ পাচ্ছি না। তো কি হবে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট টু সার্ভিস রেভিনিউ ক্রেডিট, এই জন্য যে আমি ধরে নিলাম সার্ভিসটা বাকিতে দেওয়া হয়েছে, তাহলে বাকিতে দেওয়া হলে পরের প্রসেস অ্যাকাউন্ট রিসিভেবল। ঠিক আছে, অ্যাকাউন্টস রিসিভেবল, এরপরে আমরা টাকাটা কালেক্ট করছি, তাদেরকে মেইল করছি বা নক দিয়েছি, ফোন করছি, করে টাকাটা কালেক্ট, মানে কালেক্ট করার জন্য তাদেরকে আমরা মেইল করছি বা নক করছি যে আমার টাকাটা তুমি দাও। এরপরে আমরা রিসিভ ক্যাশ, ক্যাশ পাইলাম, তাহলে এই যে চারটা অপশন আছে, ছোট্ট একটা অপারেশন, হাউ টু জেনারেট ক্যাশ সার্ভিস অর্গানাইজেশনের ক্ষেত্রে। অন দা আদার হ্যান্ড যদি আমরা মার্চেন্ডাইজিং এর দেখি, তাহলে প্রসেসটা দেখেন একটু বড়, ওখানে ছিল চারটা, আর এখানে মার্চেন্ডাইজিং এর ক্ষেত্রে প্রসেস কিন্তু ছয়টা দেখাচ্ছে। কোথা থেকে শুরু করব, সাপোজ আমরা আহ এই যে বাই ইনভেন্টরি, আমরা প্রথমে ইনভেন্টরি নিজেদের অর্গানাইজেশনের জন্য পারচেস করলাম। এই যে বললাম যে আমি যেহেতু প্রোডাক্ট কিনে আমি বিক্রি করি অন্যদের কাছে, তাহলে প্রথমে আমার কেনার প্রয়োজন আছে, প্রোডাক্টটা বাই করলাম। তাহলে যেটা বাই করলাম বা যে প্রোডাক্ট গুলা কিনলাম আমি পারচেস করলাম, সেগুলো আমি ইনভেন্টরিতে রেখে দিলাম। ঠিক আছে, সেকেন্ড স্টেপ ইনভেন্টরিতে আছে আমার, বা আমার ওয়্যার হাউসে আমি রেখে দিলাম, সেটার নাম হচ্ছে ইনভেন্টরি। এরপরে আমি সেলে যাচ্ছি, যে আমরা কিছু প্রোডাক্ট এই ইনভেন্টরি থেকে সেল করছি, কম্পিউটারের কথা এখানে আছে দেখছি, হ্যাঁ, সেল করছি। তাহলে ইনভেন্টরি থেকে কিছু প্রোডাক্ট সেল করলাম, এখন আমরা ধরে নিলাম এখানে হচ্ছে আমরা অন অ্যাকাউন্ট বা অন ক্রেডিটে সেল করছি। সেটার যদি অন ক্রেডিটে সেল করি তাহলে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল বাড়বে, ক্যাশ তো সরাসরি আসতেছে না, অ্যাকাউন্ট রিসিভেবল বাড়বে। এরপরে একইভাবে আমরা মেইল করলাম যে তুমি আমার টাকা পে করো, তুমি তোমার ডিসকাউন্ট দেবো, হোয়াট এভার ইট ইজ, আমি তাকে মেইল করলাম আমার টাকা পে করার জন্য, যার কাছে আমি বাকিতে বিক্রি করছি। এরপরে আমরা রিসিভ ক্যাশ, ক্যাশ রিসিভ করলাম। আলটিমেটলি দিস ইজ দ্য প্রসেস অফ মার্চেন্ডাইজিং অর্গানাইজেশন। এখানে সার্ভিস অর্গানাইজেশনে দুইটা জিনিস ছিল না, যে তারা বাই ইনভেন্টরি, অর্থাৎ ইনভেন্টরি কেনার দরকার নেই এবং ইনভেন্টরি রাখার প্রয়োজন নেই, কিন্তু মার্চেন্ডাইজিং অর্গানাইজেশনে আমরা যেহেতু ফিজিক্যাল প্রোডাক্ট বিক্রি করি, এই জন্য ইনভেন্টরিটা পারচেস করছি, ইনভেন্টরি করছি, দেন আমরা সেল করছি, বাকি থেকে অ্যাকাউন্ট রিসিভেবল বাড়বে, দেন আমরা ক্যাশ রিসিভ করব, শেষ প্রসেসটা। সুতরাং আমরা কি যে it is a bit longer than service organization. The operation of merchandising company is bit longer than service organization. Right? Clear এই পর্যন্ত এই অপারেশনটা? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, বাস, এখানে আসেন আমরা। সো বেসিক্যালি আমরা মার্চেন্ডাইজিং অর্গানাইজেশনের এখানে জার্নাল শিখবো, ঠিক আছে, খুব ভালোভাবে জার্নাল করা শিখবো। এটা কিন্তু জেনারেল জার্নাল না, এটা হচ্ছে মার্চেন্ডাইজিং এর জার্নাল। And there are two methods of journalizing the entries in merchandising operations. First of all হচ্ছে perpetual system বা perpetual inventory system. Secondly হচ্ছে periodic inventory system, লিখে নিতে হবে দুইটা, যে there are two methods of journalizing in merchandising company. One is perpetual system, another one is periodic system. কয় ধরনের আছে, তাহলে আমরা বলছি যে মার্চেন্ডাইজিং অপারেশন অনুযায়ী জার্নাল রেকর্ড করার ওয়ে কয় ধরনের আছে এবং কি কি বলেন তো? দুই ধরনের। রাইট, কি কি? পারপেচুয়াল সিস্টেম আর একটা চেন বলেন। আরেকটা হচ্ছে পিরিয়ডিক সিস্টেম, পিরিয়ডিক সিস্টেম। পিরিয়ডিক। রাইট, পিরিয়ডিক সিস্টেম। এখন আমরা
জাস্ট এই যে পিরিয়ডিক, একটা হচ্ছে পারপিচুয়াল, একটা হচ্ছে পিরিয়ডিক সিস্টেম। আমরা আজকে হচ্ছে ম্যাথ করব না, আমি জাস্ট দুইটা সিস্টেম বলতে আমরা কি বুঝি এতটুকু মোটামুটি ডেসক্রাইব করে আমরা রেখে দিব। আমি চাচ্ছি না হচ্ছে ম্যাথটা মিড টার্মের একেবারে আগে করাই যায়। বাট পিরিয়ডিক সিস্টেম এবং পারপিচুয়াল সিস্টেম খুব সোজা বাংলায় যদি বলি, একেবারে সহজ ভাবে, যে পারপিচুয়াল সিস্টেম অনুযায়ী আমরা ডে টু ডে যত ট্রানজেকশন হবে প্রত্যেকটা রেকর্ড করব। ফর এক্সাম্পল, কেউ আমরা আড়ং এ গিয়েছি বা সুপার শপ গুলাই গিয়েছি না, কি আছে, সুপার শপের নাম বলুন তো দু একটা। তো সব আমাদের স্বপ্ন, তারপর আমাদের এই যে এইগুলো আমরা প্রকাশ গিয়েছি। হওয়া যায়। এখানে যাওয়ার পরে জি প্রোডাক্ট ভাই। কেনার পরে কি ওরা কি আমাদের যে একটা কম্পিউটারে এন্ট্রি দেয় বা স্ক্যান করে নেয় না, স্ক্যান করে ওরা হচ্ছে একটা মেমো করে দেয়, তাই না? জি। এবং সাপোজ আপনি একটা প্রোডাক্ট খুঁজতেছেন, হুম, শপে খুঁজতেছেন, পাচ্ছেন না, এখন ওদেরকে জানাইলে তখন ওরা কিন্তু নিজেও শপে খুঁজতে যায় না, ওরা আগে কম্পিউটারে দেখে, ওদের ইনভেন্টরি সিস্টেমে দেখে যে ও এই প্রোডাক্ট এই ফিচার আছে কি, আমি দেখি তো, তারপর বলবে না স্যার আমার আপাতত স্টকে এই প্রোডাক্টটা নাই। ও কিন্তু ফিজিক্যালি যায় না ওই জায়গায়, যা গিয়ে দেখি আছে কিনা, কারণ কি, ইচ এন্ড এভরি প্রোডাক্ট হ্যাজ এ কোড, কোড থাকে। সেই কোড অনুযায়ী ওরা যখন বিক্রি করে ওইটার হিসাব রাখে। ওরা যখন কতটা আছে বইলা দিতে পারে যে এই প্রোডাক্ট আমার এত পিস আছে, সুতরাং ফিজিক্যালি যাওয়ার কিন্তু প্রয়োজন পড়ে না। অর্থাৎ ইচ অ্যান্ড এভরি প্রোডাক্টের কোড থাকার কারণে কোড ওরা নিজেরা তৈরি করে। অর্থাৎ প্রত্যেকটা প্রোডাক্ট কোনটা ইন হচ্ছে, কোনটা বিক্রি হচ্ছে, কতটুকু আমার ইনভেন্টরিতে আছে, এটা ডিটেলস রেকর্ড করে ওরা, রাইট? এটা আমরা গেলেই দেখতে পারবো, বা যে কোনো শপিং সেন্টার ইয়াতে আর কি, সাপোজ আমরা জামা কাপড় কিনি, যদি আমরা আড়ং এ যাই, রিচম্যানে যাই, বা সেইলরে যাই, এদিকে যেখানে যাই আমরা, এরকম ইনভেন্টরি সিস্টেম আছে ওদের। এইটা হচ্ছে পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, যে তারা ডে টু ডে এবং প্রত্যেক দিন, প্রত্যেকটা মুহূর্তে, যখনই whenever they sold the product, তখনই তারা একটা এন্ট্রি দিচ্ছে। সেটা হচ্ছে পারপিচুয়াল সিস্টেম, যে যখনই কোনো একটা ট্রানজাকশনস occurred হবে, they will record the entries immediately। ঠিক আছে, এটা হচ্ছে পারপিচুয়াল সিস্টেম। রানিং আউট অফ টাইম, 9 মিনিট আছে, যাই হোক। ক্লিয়ার পারপিচুয়াল সিস্টেমটা? জি স্যার। জি স্যার। ওকে। আর পিরিয়ডিক অন দা আদার জি হ্যান্ড, স্যার। পিরিয়ডিক সিস্টেম বলতে আমরা কি বুঝি, এর উল্টাটা, অর্থাৎ কোন একটা সার্টেন পিরিয়ড পরে অর্গানাইজেশনস উইল রেকর্ড দেয়ার ট্রানজাকশনস। কেমন, যে 1 মাস পরে, 3 মাস পরে, 6 মাস পরে, বা 1 বছর পরে ইউজুয়ালি, যে তারা কতগুলো ট্রানজাকশন হচ্ছে সেটা রেকর্ড করে, অথবা সেটাকে তারা হচ্ছে জার্নালাইজ করে, মানে ডে টু ডে করে না এক কথায়। লাইক পারপিচুয়াল সিস্টেমের মতন তারা ডে টু ডে রেকর্ডটা রাখে না, যে কত আমাদের আহ, আহ, আজকে কতগুলো এন্ট্রি হচ্ছে বা বিক্রি হচ্ছে, এরকম না। তারা একটা সার্টেন পিরিয়ড পরে, হইতে পারে সেটা 3 দিন পরে, 1 সপ্তাহ পরে, 1 মাস পরে, 15 দিন পরে, 3 মাস পরে, এমন তারা ওভারঅল একটা হিসাব রাখে। আফটার এ সার্টেন পিরিয়ড পরে দে উইল রেকর্ড দ্য ট্রানজাকশনস, দ্য হাউ মেনি প্রোডাক্টস উই হ্যাভ সোল্ড। এটা ক্লিয়ার? তাহলে পিরিয়ডিক এবং পারপিচুয়াল। এরপরে হচ্ছে আমরা যখন ম্যাথ দেখব প্র্যাকটিক্যালি, তখন আমরা এটা আরো ক্লিয়ার হয়ে যাব যে কিভাবে হাউ দ্য ট্রানজাকশনস টেক প্লেস, কিভাবে টেক প্লেস হচ্ছে ইন পিরিয়ডিক সিস্টেম, ইন পারপিচুয়াল সিস্টেম। ঠিক আছে? আচ্ছা, আপনাদের কোনো গুগল ক্লাসরুম খুলেছি আমি? না না স্যার, স্যার। আগের একটা আছে।
আগেরটা না, আমি একটা খুলে দিব, খুলে গ্রুপে দিব, সবাই জয়েন করে নেবেন, ওইখানে আমরা বইপত্র ম্যাটেরিয়ালস দিয়ে দিব, ঠিক আছে? ওকে স্যার, পিডিএফটা দিয়ে দিন। যেগুলো দেখে নেই কারা আছে। আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি, হ্যাঁ, একটু অ্যাটেনশন প্লিজ। শাহরিয়ার কবির আছে? আচ্ছা। স্যার আপনি তাহমিদ একটা করে ইসলাম। রাখতে থাকেন, যে যে তাহমিদ থাকবে সে ইসলাম। দিবে। হ্যাঁ। জিহাদুল ইসলাম রিফাত। এমডি শামীম। রিফাত সরকার। হাওয়া। ইয়েস স্যার। নাজিফা আক্তার নুসরাত। Yes, sir. নাফিজা স্যার। সরি, নাফিজা, রাইট। এমডি ইমন হুসাইন। রাকিন আহমেদ। মরিয়ম আক্তার মিম। নুসরাত জাহান। Yes, sir. ইরফান আহমেদ। জুবায়ের, কে এম জুবায়ের। ইয়েস স্যার। সাদিয়া আক্তার। স্যার ওর নেটের প্রবলেম, জয়েন হতে পারতেছে না, আর ক্লাসে নেটের ছিল প্রবলেম কিন্তু ক্লাস থেকে বের হয়ে গেছে। ছিল। জি স্যার, জি ক্লাস স্যার। থেকে বের হয়ে গেছে, গ্রুপে মেসেজ দিছে যে জয়েন হতে পারতেছেন। সাজিয়া শাহিদ। ইয়েস স্যার। নূপুর আক্তার। ইয়েস স্যার। কায়ুম হোসেন। ইয়েস স্যার। নুসরাত জাহান। রিফাতুল ইসলাম। Yes, sir. স্যার নুসরাত জাহানের বাবা মারা গেছে স্যার, এই কার? জন্য আসতে পারতেছেন। কার? স্যার নুসরাত জাহান। নুসরাত জাহান। আচ্ছা, ঠিক আছে। মারিয়া জাহান। আচ্ছা, এই নুসরাত জাহানটা তাহলে বইলেন, ঠিক আছে? মা বাবা মারা গেছে কবে? স্যার এই যে কয়েকদিন আগে স্যার। আচ্ছা, ওরা পরীক্ষার কথাটা জানায়েন যে আমরা সোমবার পরীক্ষা। মারিয়া ঠিক আছে। জাহান। ইয়েস স্যার। মারিয়া, ক্লাস করেন না আপনি? স্যার আমি একটু পায়ে ব্যথা পাইছি এন্ড আমার শরীরটা একটু অসুস্থ, এই কারণে আমি ক্লাস করতে যেতে পারি নাই। রেদওয়ান ইসলাম। উজ্জ্বল মালিক। স্যার নোয়াখালী স্যার, হচ্ছে ইয়েস বন্যা। স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, কি বললেন? উজ্জ্বল আছে। স্যার রেদওয়ান ইসলাম স্যার জি এলাকায় স্যার, আছে, আছে। ওদের ওইখানে বন্যা হচ্ছে স্যার, এই জন্য আর কি স্যার। ও আচ্ছা ওই ওইখানে আছে। ও আচ্ছা আচ্ছা, ওরা পরীক্ষার কথাটা জানায়েন, আজকে না আসছে না আসলাম। সাজিদ আচ্ছা আলম। স্যার জানাবো। কে এম শাহরিয়ার। মোহাম্মদ হামিদ। এমডি মারুফ হুসাইন। প্রেজেন্ট স্যার। জুবায়ের জাহিন। নুসরাত জাহান। Yes, sir. আচ্ছা, ঠিক আছে, এখন কথা হচ্ছে যতটুকু দেখাইলাম পড়াইলাম। হ্যালো স্যার। বলেন। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার। আমার প্রেজেন্টে দেওয়া হয়েছে, আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। হ্যাঁ, নাম বলেন বা রোল আইডি বলেন। স্যার 477 রেদন ইসলাম। 477। স্যার বলেন। আমার নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে গেছিল, এই জন্য আমি ক্লাস প্রেজেন্ট টাইমে বের হয়ে গেছি, মানে বের করে দিছিল। আপনার তো পিএসসি হ্যাঁ তো ওটা দেওয়া হয়েছে। ওকে।
হুম। স্যার আমরা একটু এক্সাম নিয়ে কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন বলেন, দ্রুত বলেন, 2 মিনিট সময় আছে। স্যার আমাদের তো স্যার আমরা যে আগে যে টিচারের কাছে ছিল আমাদের আজিম স্যার, হুম। স্যার আমাদের ওনার ক্লাস নিয়ে প্রথম থেকেই কমপ্লেন ছিল। তো আমরা আগেই ভাবতেছিলাম যে মিডের পরে আমরা চেঞ্জ করব। মানে আপনি হয়তো ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করলে একজনও ওনার ক্লাস নিয়ে স্যাটিসফাইড ছিল না। হুম। মানে আমাদের প্রিপারেশনই ভালো ছিল না স্যার এই এক্সামে। তারপর অলমোস্ট অলরেডি এখন 45 ডেজ কি স্যার, আমাদের এই এক্সাম নিয়ে এখন কোনো প্রিপারেশনই নেই স্যার। আমরা মানডেতে, তারপর অনেকে তো এখনো আউট অফ টাউন, আমরা মানডেতে কিভাবে এক্সাম দিব? এক্সাম তো প্রিপারেশনও স্যার নাই স্যার। এক্সাম আউট অফ টাউন যারা আছে, ঠিক আছে, এক্সাম তো দিতেই হবে ফার্স্ট অফ অল। সেকেন্ডলি এই জন্য আমি একটু নেক্সট, আমি তো সব ক্লাসে নিচ্ছি এক্সাম, কিন্তু আপনাদেরটা আমি আরো 2 দিন পিছাই দিয়েছি। আর আমি ট্রাই করব, আই ট্রাই টু গিভ ইউ অ্যান ওভারভিউ, ঠিক আছে, শনিবারে, যে কিছু না কিছু আমি দেখি যে কমাই দেওয়া যায় কিনা। যদিও আমার কোর্স না, আমার জন্য জিনিসটা টাফ, বাট আমি গো থ্রু করার ট্রাই করব ফিজিক্যাল ক্লাসে স্যাটারডেতে। আর এর মধ্যে ইন দ্য মিন টাইম আপনাকে আপনার প্রিপারেশনটা নিতে হবে, তাই না? স্যার আর একটু পেছানো যায় না? একটু পেছানো গেলে তো কঠিন হয়ে যাচ্ছে, নেক্সট উইকে তো আর সময় পাচ্ছে না। পিছাইলে তো সমস্যা, আমরা এত আগে পড়ছি, সবাই ভালোভাবে ক্লাস করে, আর পছন্দ হতো না, ক্লাস করতো না, মানে কারো আপনি কাছে তেমন আপনারা কিভাবে করবো? আপনারা হচ্ছে কেমনে নিবা? শনিবারে শনিবারে স্যার সবাই আসেন, স্যার, এই আপনি একটু পড়াশোনা করুন। ওভারভিউ দিলে ভালো হতো আর কি। হ্যাঁ, আমি ওইটা ট্রাই করব, যে ওভারভিউ দেওয়া যায় কিনা শনিবারে, ঠিক আছে। আর আচ্ছা স্যার, আমরা শনিবারে ক্লাসে আসি, তখন স্যার সবাই সামনাসামনি কথা বললে আর কি ভালো হবে না স্যার, যে কিভাবে কি করা যায়? হ্যাঁ, স্যার ওভারভিউ তো দিবেন, কিন্তু স্যার মানে আমরা যখন ক্লাস শুরু করব মানে তখনই আমরা টিচারদের সাথে আর কি, বা আমাদেরকে আমরা বলছি যে অ্যাটলিস্ট 1 উইক আগে যাতে আমাদেরকে একটু ইনফর্ম করে যে এক্সাম কবে থেকে শুরু হবে। স্যার আমাদের এক্সামটা কিছু মানে আপনি ওভারভিউ দেন, কিন্তু একটু আরো কয়েকটা দিন পিছালে আমাদের জন্য ভালো হয়। কে সোনা, কই আছো তুমি? পিছাইলে তুমি নোটটা পাবা কই? স্যারের ক্লাস অনেকে করেই না ঠিক মতো। আচ্ছা তোমার আর স্যারে প্রিপারেশন আচ্ছা, থাকলে তো শুনেন আমি শুনেন শুনেন দিব শুনেন, না স্যারকে প্রিপারেশন লেট থেকে না। স্যার, লেট মে, আমি আমি বলি, টাইম শেষ, আমি লিংক দিচ্ছি, আবার আবার জয়েন করেন, 5 মিনিটের জন্য জি জয়েন স্যার। করেন সবাই, আমি সলভ করতেছি, টাইম শেষ।